বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বাবা শাহজাহান প্রাক্তন ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ তারিকুল হক। আমার ডানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার তারিকুল হক এবং মিস্টার মহিউদ্দিন খান মোহন, গতকালও প্রবল বর্ষণ এবং বর্ষণে রাজধানী সহ বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানীর কথা আমরা বলতে পারি যে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে, এবং এই জনজট তো আছেই নগরীতে, এবং তার সঙ্গে যানজট, এই তিন মিলে আসলে এই নগরে অনেক সময় বাসের অযোগ্য। যদিও আমরা জানি যে পৃথিবীতে বাসের অযোগ্য যে শহরগুলো রয়েছে তার মধ্যে 2 নম্বরে বাংলাদেশ রয়েছে, কিন্তু সেগুলো তো আন্তর্জাতিক বিবেচনা মানদণ্ডে, কিন্তু আমাদের নিজেদের মানদণ্ডে আমরা নিজেরা যেটাকে বাসযোগ্য মনে করি সেটি অনেক সময় খুব অসহনীয় ওঠে, এবং গতকালও তার একটি লক্ষণ দেখা গেল। কেন এই অবস্থা, মানে এর দায়টা আসলে কার বহন করা উচিত, কে নেবে? ধন্যবাদ জিলু ভাই আমাকে আজকের অনুষ্ঠানে ডাকার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এই সুযোগে আমি দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে রাখতে চাই। আমাকে যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করলেন, আসলে এই বিষয়ের উপর আমি টেকনিক্যাল এক্সপার্ট নই। একদম এডুকুয়েট জবাবটি আপনি আমার কাছে আশা করলে আমার মনে হয় সুবিচার করা হবে না। আমার পলিটিশিয়ানদের তো সব বিষয়, রাজনীতিবিদ হিসেবে আমাকে সব বিষয় কিছু হয়তো জানতে হবে। অনেক আগে আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন একটি স্লোগান খুব জনপ্রিয় ছিল যে বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। সে অর্থে ঢাকা শহরে, আমার বাড়ি তো কুমিল্লা, আমি ঢাকায় থাকি না সবসময়, কিন্তু এর মধ্যে আমার বেশ কয়েকবার আসা যাওয়া হয়েছে যে ঢাকা শহরে অসম্ভব রকমের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। তো এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি চালাতে গেলে যেখানেই আপনি করেন না কেন কিছু যন্ত্রণা তৈরি হয়। মেয়র সাহেবদের আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে টিভিতে আমরা জানতে পেরেছি যে 3 মাস পর থেকে এই সমস্যাগুলি থেকে নগরবাসী কিছু পরিত্রাণ হয়তো পাবেন। এবং আমি ভাবতেই ভালো লাগছে যে আমাদের দুজন মেয়র নিউ একটি কনসেপশন নিয়ে আসার চেষ্টা করছেন দেশে, যে ওনারা বেশ কয়েকটি সেমিনার করছেন, এবং সেমিনারে সাধারণ মানুষকে দাওয়াত দিয়েছেন এই বলে যে আপনারা আসেন, পার্টিসিপেট করেন, এবং প্রত্যেকে 5টি করে সম্ভাবনার পরিত্রাণের উপায়ের সম্ভাবনার কথা আলোচনা করার জন্য। সেই 5টি যে আপনি যে 5টি নিলেন সেই 5টি গ্রহণীয় হবে, নট দ্যাট। সারা দেশের মানুষের এরকম যদি 5টি করে বুদ্ধি নির্দেশনা নিয়ে যায় এবং সেখান থেকে জিস্ট হিসাবে বের করে তারা একটি সলিউশন বের করার চেষ্টা করবেন। কিন্তু আমার ধারণা, আমি এই দুজন মেয়রের উপর আশাবাদী, সৎ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে তাদের প্রতি মানুষের একটা পারসেপশন আছে যারা ভালো মানুষ, এবং এজ ওয়েল এজ তারা ব্যক্তিগত জীবনে খুব সফল মানুষ। ব্যক্তিগত জীবনে সফল মানুষরা রাজনীতিতেও সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আনিসুল হক এবং সাইদ খোকন সাহেব, এরা দুজনেই আন্তরিকভাবে কাজ করছেন, এবং কাজ করলে আর কিছুদিন পরে এই সমস্যাগুলি খুব দৃশ্যমান না হওয়ার কথা। আমি এই পর্যায়ে এতটুকু আলোচনা। মহিউদ্দিন খান মোহন। ধন্যবাদ জিলু ভাই। রাজনীতির কাছে সাংবাদিকতা করেছেন, সব মিলিয়ে আপনার। জি, সামনে ঈদ, জনজট এবং জনজট যেটা বললেন, এবং যানজট দুঃসহ। স্টুডিওতে আসতে, আপনাদের স্টুডিওতে আজকে আসতে কি দুর্ভোগ আমাকে পোহাতে হয়েছে একমাত্র আমি জানি। প্রথমে ভেসে গেলাম উন্নয়নের জোয়ারে, মতিঝিল 6 লাভ, 10 মিনিটের বৃষ্টিতে একদম 6 লাভ, হাঁটু পানির মতো। এরপরে আপনার মালিবাগ, মৌচাক, এদিক দিয়ে তো মানুষ চলাচলের কোনো উপায় নেই, কদাকার অবস্থা রাস্তার। ফ্লাইওভার নির্মিত হচ্ছে, ভাই বললেন উন্নয়ন, অসম্ভব ধরনের উন্নয়ন, এবং সে সাথে এটা বলা যায় একটু এই মানে ক্যারিকেচার করে যে বেসম্ভব ধরনের দুর্ভোগ। যারা এই ফ্লাইওভার গুলো নির্মাণ করছেন তারা ভাবছেন না যে এই ফ্লাইওভার যেখান থেকে গ্রাউন্ড দিয়ে, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, এই সেন্সটা বোধহয় তাদের নাই। তো এখন আপনি যেটা বললেন যে 3 মাস পরে হয়তো এই সমস্যা থাকবে না, 3 মাস পরে বৃষ্টিও থাকবে না, বৃষ্টি থাকবে না, আর 1 মাস পরে বৃষ্টি থাকবে না, শীতের সিজন এসে যাবে, তখন আর এত কষ্ট থাকবে না, হয়তো এটা থাকবে, যানজটটা থাকবে। সেই যানজট নিরসনের সম্ভব না। যেমন আজকে দেখলাম ওই দিনকার কাগজে যে ইসে বলছেন যে
মানে দুর্ভোগ, রাস্তাঘাটের দুর্ভোগ পুরোপুরি লাঘব করা সম্ভব না সরকারের পক্ষে। সেতু মন্ত্রী বলেছেন, আমাদের সড়ক সেতু মন্ত্রী, উনি স্বীকার করেছেন পুরোপুরি সম্ভব না। কতটুকু সম্ভব সেটা উনি প্রমাণ দেবেন পরে। তবে এবার কিন্তু আপনার এই পত্রপত্রিকায় এবং যারা পর্যবেক্ষক তারা কিন্তু বলছেন যে এবার ঈদে বোধ হয় মানুষের ঘরে ফিরতে, মানে গ্রামে চলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হবে। আমি চ্যানেলের একটা নিউজ দেখলাম এই আজকে সকালে, সেই নিউজে একজন বললেন, এক নাগরিক, যে এবার বোধহয় আমাদের রাস্তাতেও নামাজ পড়তে হতে পারে। ওরা আশঙ্কা, এটা আমরা চাই না যে আশঙ্কার সত্যি হোক, এটা দেখলাম কালকে একটা টক শো তো দেখলাম, এরকম আলোচনা হলো। আপনি যেটা বলেছেন যে নামাজ মাঝে মধ্যে পড়তেই হয়, হ্যাঁ, আচ্ছা, এই নগরবাসীদের ডেকে মেয়র দুইজন, আমাদের এই যে নবনির্বাচিত মেয়র, তারা পরামর্শ নিচ্ছেন, তাদের কাছ থেকে কনসেপ্ট নিয়ে তারা উন্নয়নের কাজ করবেন। তাহলে তো হয়েছেই, কারণ যাদের জন্য তারা কাজ করবেন তাদের পরামর্শের অপেক্ষায় যদি তারা বসে থাকেন, তাহলে তো আমাদের দুর্ভোগ আর এই ওনাদের যে টার্ম আছে সেই টার্মে শেষ হবে বলে মনে হয় না। তবে একটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কথা বলে বাড়িয়ে লাভ নেই। ওনারা কাজ করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু অভিনব কথাবার্তা আমাদেরকে শুনিয়েছেন, এই করবেন সেই করবেন, এখনো পর্যন্ত তার বাস্তবায়নের সোনালী রূপালী চাঁদ আকাশে দেখা যায়নি। এই নগরবাসীর ভাগ্যের আকাশে ওই উন্নয়ন বা সুবিধার চাঁদের রূপালী রেখা এখনো দেখা যায়নি। ভবিষ্যতে কতটুকু দেখা যায় তখন আরেকবার না হয় বসবো আলোচনা করার জন্য। আজকে এটুকুই বলি যে দুর্ভোগ আপাতত আমরা পোহাচ্ছি, এই দুর্ভোগ সীমাহীন, এই দুর্ভোগ অসহ্য, এটা সহ্য করার মতো না। নগরবাসী ঈদের কেনাকাটা করতে পারছে না, ঢাকায় গরু ঢুকছে, গরু ট্রাক ঢুকছে, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যায়, সেই পরিত্রাণের বিষয়টা যদি তারা ত্বরান্বিত করতে পারে তাহলে আমরা সাধুবাদ জানাবো। তারিকুল হক, ধন্যবাদ। আজকে আমরা এখানে আসার আগে, বসার আগে আমরা দুজন যখন পরিচিত হচ্ছিলাম, তখন আমার একটা আবেদন ছিল এরকম যে আমরা সবসময় তো নীতির কথা বলি, তো আজকে আমরা এক কাজ করি, কিছু নীতি এবং আদর্শের কথা বলি। সামনে কোরবানির ঈদ, ত্যাগের মহিমায় ভাস্বর, আমাদের এই দিনগুলি সুন্দর হোক, এরকম একটি আবেদন আমার ছিল। আমাকে যখন আপনি প্রথম একেবারেই, আমি এই প্রসঙ্গে আলোচনার জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুতি ছিল না, আমি করি রাজনীতির মানুষ, আমাকে একটি টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন করা হলো, আমি কিন্তু কাউকে অভিযুক্ত করি নাই। আমি বলেছি যে এই সমস্যাগুলি আছে। আমাদের মেয়র সাহেবরা 3 মাস সময় নিয়েছেন, একটা জীবনের অ্যাসপেক্টে, একটা সমাজের অ্যাসপেক্টে, কালের অ্যাসপেক্টে 3 মাস সময় খুব বেশি সময় নয়। তো এখন আমাকে তো একটু গভীরে ঢুকতেই হবে। আমাদের দেশে রাস্তাগুলি প্রধানত পিচের রাস্তা। এই রাস্তা পিচের প্রধানতম শত্রু হচ্ছে পানি। বর্ষাকালে রাস্তা মেরামত করার কোনো উপায় নাই। এটা যদি কালকে আপনাকে অথবা আপনার দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায়, শান্তিনগরের রাস্তা কালকে ঠিক করার কোনো সুযোগ নেই, নো ওয়ে। আমি ওই জায়গায় যেতে চাচ্ছিলাম না। এখন দীর্ঘদিনের, আমি যদি আলোচনাটি এইভাবে শুরু করতে চাই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনা, এই মানুষকে না দেওয়ার সংস্কৃতি আওয়ামী লীগকে সবগুলি বহন করতে হয়। আমি আপনাকে একটি তথ্য দিতে চাই, বাংলাদেশে প্রথম ফ্লাইওভারটি নির্মিত হয়েছিল যেটা সাবের চৌধুরী যেটা করলেন, আপনার যেখানে বাসা শাহজাহানপুরে, সেই ফ্লাইওভারটি নির্মিত হয়েছিল 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়কালীন। এবং এরপরে বিএনপি 6টি বছর ক্ষমতায় ছিল, 5 বছর, এরপরে 2 বছর, 7 বছর বাংলাদেশে কোথাও কোনো ফ্লাইওভার নির্মিত হয় নাই আমার জানা মতে। এরপরে এখন আবার আপনি ঢাকা শহরে যত ফ্লাইওভার নির্মিত এবং নির্মাণাধীন অবস্থায় দেখছেন, এগুলি সবগুলি আওয়ামী সরকারের আমলের করা। এখন আওয়ামী লীগ থেকে খুব মোটা দাগে গ্রস ওয়ার্কে যেতে হয়। এই যে ছোট 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 ছোট, যেমন আমি যেই এলাকার, আমার এলাকার মাননীয় মন্ত্রী হচ্ছে মুজিবুল হক সাহেব, রেলমন্ত্রী, উনি 14 গ্রাম এলাকার এমপি। 14 গ্রাম এলাকায় আমি আমার নিজে দেখার সুযোগ হয়েছে যে 1 কিলোমিটার রাস্তা কাঁচা ছিল না। 96 থেকে 2001 পর্যন্ত মুজিবুল হক সাহেব, উনি তখন মন্ত্রী ছিলেন না, হুইপ ছিলেন। 1 কিলোমিটার রাস্তা আমি দেখি নাই কাঁচা, চমৎকার রাস্তা, 8 ফিট রাস্তা, গ্রামের রাস্তাগুলো এলজিডি রাস্তা। এরপর জোট সরকার ক্ষমতা আসলেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেখানকার এমপি হলেন, মুজিবুল হক এমপি হতে পারলেন না। আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, 1 ইঞ্চি জায়গা রিনোভেট করেন নাই তিনি। মুজিবুল হক রাস্তা করে গেছে, রিনোভেট করবেন না। সেই
হ্যাঁ, রিনোভেশনের কাজটা করতে হয়েছে আওয়ামী লীগকে পরবর্তীতে আবার ক্ষমতায় আসার পরে। এরপর এখন আবার 14 গ্রামের রাস্তাগুলি বড় চমৎকার। সারা দেশের চিত্রগুলি যদি আপনি মোটা দাগে দেখেন, হ্যাঁ, মোরলেস কাছাকাছি। আওয়ামী লীগ বড় বড় কাজে হাত দিয়েছে এবং এই কাজগুলিতে যত কোটি টাকা, যত হাজার কোটি টাকা লাগে, এগুলির সমন্বয় সাধন করে বাংলাদেশ একটি গরিব দেশ। আপনি কি একটি বিষয় বলতে চাই যে গরু আসছে বললেন, আমরা আজব জাতি। এই দেশে এই প্রথমবারের মতো ঢাকায় একটি কনসেপশন আনার চেষ্টা করতেছে যে গরুগুলো একটা নির্দিষ্ট জায়গায় জব করবেন। এটা নিয়ে আলোচনাটি খুব নেতিবাচক। আওয়ামী লীগ সরকার কোরবানিও দিতে দিবে না বাড়িতে, এইরকম কথা। সৌদি আরবে কোথায় কোরবানি হয়? সৌদি আরবে কি আপনি আপনার বাসায় কোরবানি দিতে পারেন? তাহলে বেটারমেন্টের জন্য আওয়ামী লীগ কাজ করলেও ভালো। আমি বললাম যে আওয়ামী লীগের দুজন নির্বাচিত এমপি এরা আমলাতান্ত্রিক জলিলতা না পড়ে নিজের কিছু একটা হাম্বর আমরা করবো এইভাবে নট দ্যাট। পিপলের কাছে কনসেপশন চেয়েছি। পিপল মানে তো একেবারে আমার পুত্র যে মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, নট দ্যাট। এই পিপলের মধ্যে তো আপনিও পড়েন, এই পিপলের মধ্যে টেকনিক্যাল এক্সপার্টরা পড়ে, যে আপনারা আসেন, আপনারা আমাদেরকে সমাধানের রাস্তাগুলি বলে দিয়ে যান, সবচেয়ে সুন্দর সমাধান যেটা। 16 কোটি মানুষের দেশ, এই দেশে এই ধরনের কিছু প্রাপ্তি এবং অপ্রাপ্তির যন্ত্রণা থাকবে। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা এখনো কিন্তু একেবারে মানে শ্রেণী উত্তরণ ঘটে নাই আমাদের। আমরা মধ্যবিত্ত সম্প্রদায়ে এক সময় বাড়িতে আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। একটা ডিমকে এই যে পাটিসাপটা পিঠার মতো ভাগ করে দিতেন, আমরা 4 ভাই বোন, 1/4 আমি ডিম আমরা খেয়েছি। আমরা ওই মধ্যবিত্তের জায়গা থেকে আজকের প্রেক্ষাপটটা একটু চিন্তা করেন। এবং এই উন্নয়নের গতিধারা এই গত 7 বছরে কি হয়েছে, গত 40 বছরের উন্নয়নের গতিধারার সাথে আপনি একটু তুলনামূলক আলোচনা করেন, তাহলে অনেক কথাই আর বলবেন না এইভাবে। জি, মিস্টার মোহন। ধন্যবাদ তারিক ভাই। আপনার কথা একটু ভুল হয়েছে, আপনার একটু হিসাবে। সেটা হলো খিলগাঁও ফ্লাইওভার, হ্যাঁ, এটা শুরু হয়েছিল কিন্তু আওয়ামী লীগের আমলে, ওই 96-2001 আমলে। 99-এ বোধ হয় এরা কাজ প্রথম 99-2000 বাজেটে বোধ হয় প্রথম বরাদ্দ করে 1 কোটি টাকা, খেয়াল করেন। এবং 2000 সাল এবং 2001-এর যে বাজেট হয় সেখানে আরো 1 কোটি টাকা বরাদ্দ করে 2 বছরে 2 কোটি টাকা বরাদ্দ হলো খিলগাঁও ফ্লাইওভারের জন্য। এবং এই ফ্লাইওভার কমপ্লিট হলো বিএনপির আমলে। 2005 সালের 24শে মার্চ বেগম খালেদা জিয়া ফ্লাইওভারটা উদ্বোধন করলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। খরচ হলো 81 কোটি টাকা। আওয়ামী লীগ যেভাবে বরাদ্দ করেছিল 2 অর্থ বছরে 2 কোটি, তাতে 81 বছর লাগতো ফ্লাইওভারটা করতে, যদি প্রতি বছর 1 কোটি টাকায় বরাদ্দ করতো। যাক, সেটা কারণ তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে রাজনৈতিক মত পার্থক্য আমাদের মধ্যে থাকতে পারে, আমাদের চিন্তা ভাবনা পার্থক্য থাকতে পারে, আমাদের কর্ম পরিকল্পনায় পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, সংকীর্ণতা নেই। আগের সরকার যে কাজটা শুরু করে গেছে জনগণের জন্য, এটা আমরা শেষ করবো, এটা আমার দায়িত্ব, সরকারের দায়িত্ব। দল কোনটা সেটা পরের বিষয়। 2 নম্বর হলো, আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনি বলছেন বিএনপির আমলে আর কোনো ফ্লাইওভার হয়নি। মহাখালী ফ্লাইওভারটা কোন আমলে হয়েছে? মহাখালী ফ্লাইওভারটা তো বিএনপির আমলেই হয়েছে। বিএনপির আমলে ওটা উদ্বোধন এবং বিএনপির আমলে ওটা সমাপ্ত, মানে কাজের শুরু এবং শেষ বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর করেছিলেন এবং উনি সেটা উদ্বোধন করে গেছেন। 2। 3 নম্বর হলো, আজকে যাত্রাবাড়ি ফ্লাইওভার, যেটা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, এটা নির্মাণ কার্য বিএনপির আমলে শুরু হয়েছিল, এটা তো সবাই জানে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল। যদি তখন 111-এর ঘটনাটা না ঘটতো, কথিত 111 যেটা জরুরি অবস্থা, সেটা না ঘটতো, এবং 2007-এর নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক ক্ষমতায় আসতো, ওই ফ্লাইওভার আরো 5 বছর আগে নির্মিত হতো এবং খরচ অনেক কম ছিল। প্রথমে 2300 কোটি টাকা ছিল, এখন কত কোটি টাকা খরচ হয়েছে, কত খরচ বেড়েছে, এগুলো আপনারা হিসাব নিতে পারেন। সুতরাং এই ভালো কাজটা শুরু কিন্তু বিএনপি করে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের আমাদের সমাপ্ত হয়েছে। কিভাবে হয়েছে সবাই দেখেছে। এখন সুবিধা পাচ্ছি, যেখানে 1.5 ঘন্টা লাগতো আমার যাত্রাবাড়ি পার হতে, সেখানে আমি 10 মিনিটে পার হয়ে যাই ফ্লাইওভারের উপর দিয়ে। এই সুবিধা আমি ভোগ করছি। কিন্তু আপনি যেটা বলেছেন বিএনপি আমলে কোনো ফ্লাইওভার হয়নি, কোনো কাজ হয়নি, সেটা কিন্তু না। আরেকটি বিষয় আপনি যেটা উদাহরণ দিয়েছেন যে হ্যাঁ, আপনার মতো আমরাও একটা ডিম 4 জনে ভাগ করে খেয়েছি। সত্যি কথা, নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে পারেন, বা বিত্তহীন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা। মধ্যবিত্তের কমন মোটামুটি এমনই ছিল, এটা কিন্তু আমাদেরও ছিল। সেখানে এখন ওই 4টা ডিমের একটা ডিম 4 জনে খাওয়ার জায়গায় এখন একটা মুরগি 2 জনে খাই। এই যে ডেভেলপমেন্ট,
এটা কি সে মনে করেন সেই 1972 থেকে হঠাৎ করেই 2010-11-তে চলে আসলো এটা মাঝখানে কি আর কোনো কাজ হয় নাই? এই চারটা ডিম একটা ডিম 4 জনে ভাগ করে খেয়েছি, তারপর হয়তো একজনে একটা ডিম খেয়েছি, তারপর একটা মুরগি 5 জনে খেয়েছি। গ্র্যাজুয়ালি তো আমাদের এই ডেভেলপমেন্টটা হয়েছে। এই যে মাঝখানে সেই 72-75-এর আওয়ামী লীগ সরকারের পরে আপনার কি মনে করেন যে আর মাঝখানে যে সরকারগুলো এসছে তারা কোনো কাজ করে নাই? নিশ্চয়ই কাজ করছে। ডেভেলপমেন্ট গুলো তো পর্যায়ক্রমে হয়ে এসছে, আজকে এই পর্যায়ে আমরা এসেছি। আপনারা দুজনে ঈদের কথা বলেছেন এবং ঈদকে সামনে রেখে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে টেনশন কাজ করে, অনেক রকমের দুর্ঘটনা ঘটে। তার বাইরে প্রায়শই শঙ্কাও থাকে, এবারও যুক্ত হয়েছে চাঁদাবাজির ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতির মধ্যে গরু ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কেমন মনে করছেন যে শেষ পর্যন্ত, যদিও র্যাব প্রধান আশ্বস্ত করেছেন নগরবাসীকে যে এবং দেশবাসীকে কোনো সমস্যা হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত হতে পারলে খুব খুশি হতাম যে না আমরা আশ্বস্ত হলাম, কিন্তু আমরা আশ্বস্ত হতে পারিনি। কারণ গত রমজানের ঈদে প্রায় 300-এর উপরে লোক মারা গেছে সড়ক দুর্ঘটনা সব বিভিন্ন দুর্ঘটনায়। এবারও দেখেন এই যে ঈদ উপলক্ষে যে মানে যাত্রাকালীন যে দুর্ভোগটা হয়, এটা আমার ধারণা যে দীর্ঘদিন থাকবে এদেশে, আমাদের দেশে অন্তত। ওই ঈদ মৌসুম আসলেই আমরা যারা লেখালেখি করি আমরা লিখতে থাকবো এই দুর্ভোগ, যাত্রী দুর্ভোগ, টিকিট পাওয়া যাচ্ছে না, এটা চিরাচরিত প্রথা হয়ে গেছে, চিরাচরিত, এটা চলতেই থাকবে। আর ওই সরকারি কর্মকর্তাদের আশ্বাস তো ওইভাবে আসতেই থাকবে, না কিছু হবে না, আপনারা যান, আপনারা সুন্দরভাবে ঈদ করবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এবারে ওই 16টি গরু সহ একটা ট্রাক নিয়ে গেছে ওই যারা ব্যাপারী, তাদেরকে কুপিয়ে, এই যে আপনার এই পত্রিকায় আছে, রোববারের পত্রিকায়, এর আগেও একটি ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, চ্যানেলের দর্শকদের কাউকে বলার অপেক্ষা রাখে না। হয়তো একটা হাসি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তার মানে এখন সেভাবে বলবো না, না এখন আমি ওইভাবে বলি, কারণ সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা দেখার যাদের দায়িত্ব, তারা কখনই স্বীকার করেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। গুলি খেয়ে মারা গেছে 2 জন, তাদের লাশের সামনে দাঁড়িয়েও বলতে শুনেছি কোন কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তার মানে কি যে 2 জন মারা গেছে গুলি খেয়ে, সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে, তারা এখন যদি এরকম ভালো হয় তাহলে খারাপ হবে, কয়জন মারা গেলে খারাপ হবে? এই প্রশ্নটা কিন্তু তখন উঠেছিল, লেখালেখি হয়েছিল। যাই হোক, সেটা অন্য কথা। তবে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবসময় হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, সব সরকার এমনই হয়। এখন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যদি আসলে মিন করেন যে আমরা আশ্বস্ত করছি জনগণকে, এটা যদি তারা মিন করেন, আক্ষরিক অর্থেই যদি আমাদেরকে আশ্বস্ত করতে চান, সেই ব্যবস্থা যদি তারা নেন, তাহলে হয়তো একটা সুফল আমরা পেতে পারি। আর তা না হলে খুন খারাপি, ছিনতাই, ডাকাতি, চুরির পাশাপাশি মানুষ গ্রামে গিয়ে কেউ আনন্দ উপভোগ করবে বা ঢাকায় বসে উপভোগ করবে, আর কেউ হয়তো সর্বস্ব সন্ত্রাসীদেরকে দিয়ে গিয়ে ওই ঈদের দিনটা তার কেঁদেই কাটাতে হবে। এই অবস্থা চলতে থাকবে। আপনি যেভাবে বললেন আমি ঠিক সেভাবে বলতে চাই না, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই কথাটি ভালো বলেছেন আপনি, যে ঈদকে কেন্দ্র করে, যে কোনো ফেস্টিভকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ, এই ধরনের চাঁদাবাজ, ছিনতাইকারী, তাদের দৌরাত্ম্য কিছুটা বাড়ে। কিন্তু সিনারিওটা যদি এরকম হয়, আপনার মনে আছে কিনা যে স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেবের ঈদের জামাতে মানিব্যাগ পিকড হয়েছিল, এই ধরনের কাহিনীটি আমার মনে আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মানিব্যাগ নিয়ে গেছে পকেটমার ঈদের জামাতে। এটা দিয়ে আমি যে কথাটি বলতে চাই যে এই বিষয়গুলোর জন্য বিএনপি দায়ী। আমি জেনে বুঝে বলতেছি যে এই কর্মগুলি বিএনপি করছে, নট দ্যাট। বিএনপি দায়ী কেন, এই আলোচনাটা আনতে চাচ্ছি আমি। উন্নয়ন কর্মকাণ্ড থেকে সরে আসতে চাই। উন্নয়ন কর্মকাণ্ড এক লাইনে যদি আমি বলি, আপনি যে ফ্লাইওভারটার কথা বলছেন সেটি সাবের হোসেন চৌধুরী সাহেবের সময় হয়েছে বলেই জনমত, জনশ্রুতি। এরপরে আপনি যেটা আমি উল্লেখ করছি, আমি প্রথমেই বললাম এই বিষয়ের জন্য তুমি রেডি হয়ে আসি নাই, আসলে কে কবে করছে এই বিষয়টা আমি কনসার্ন না। আপনি আমার চাইতে মুরব্বী এবং আপনি যেই জায়গাটায় ছিলেন আমার চেয়ে বেশি দেখার সুযোগ হয়েছে। তো আমরা যারা পাবলিক হিসেবে দেখেছি, আওয়ামী লীগের সময় ওই ফ্লাইওভারটি দেখেছি এবং মানুষের মধ্যে আলোচনাটা এরকম, এটা সাবের চৌধুরী করেছেন, পরবর্তীতে মেরামতি ফ্লাইওভার, আজকে আমাদের 4 লেন, আজকে সারা দেশের মধ্যে 4 লেনের কর্মকাণ্ড দেখেন। 4 লেন শুধু ঢাকা চিটাং না,
আরো যে বিভিন্ন ফোরলেন গুলি হচ্ছে, ময়মনসিংহ রোড গুলি হচ্ছে, তারপর পদ্মা সেতুর কাজ কিভাবে হচ্ছে, বিদ্যুতের ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, আমি এই আলোচনাগুলি করে বলছিলাম এক লাইনে যে আপনি বললেন যে ধারাবাহিকভাবে সবগুলি হয়েছে, সেটার আগে আমি রেফার করেছিলাম যে গত 40 বছরে কি হয়েছে আর এই 6 বছরের ডেভেলপমেন্টের সাথে আপনি যদি একটু তুলনামূলক আলোচনা করেন তাহলে অনেক কথাই হয়তো আর বলতে পারবেন না। আমি আইনশৃঙ্খলা ডেটেরিয়েট বা অন্যান্য বিপর্যয়গুলির জন্য বিএনপিকে দায়ী করছি এই কারণে, আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে একটি শক্ত বিএনপি চাই, বিরোধী দল চাই। আমি ক্ষমতায় থাকতে চাই, আমি আওয়ামী লীগ করে যেহেতু আমি চাই আমার দলটি ক্ষমতায় থাকুক, কিন্তু একটি শক্তিশালী বিএনপি আমার বিরোধী দল হিসেবে থাকুক সেটিও আমি চাই। না হলে কি হয়, না হলে যে নজরুলের ভাষায় নজরুল বলছে কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, এরকম বলছিল না? যে কোনো মানুষ স্বেচ্ছাচারী হতে বাধ্য। আমি যদি চেক এন্ড ব্যালেন্সে না থাকি, আমার পাওয়ার যদি আপনি চেক এন্ড ব্যালেন্সে না রাখেন, আপনি কার্যকর বিরোধী দলের ভূমিকায় যদি অবতীর্ণ না হতে পারেন, আমার কিছু বিচ্যুতি ঘটবে। আমাকে তো there is nobody to ask me, আমাকে কেউ তো প্রশ্ন করার জায়গায় থাকবে না। তো বিএনপি এই জায়গাটায় চলে গেল কেন, এত দুর্বল সংগঠনে কেন পরিণত হলো, এই এই যে চিন্তাটা আমি করি সবসময়, যে বিএনপি না থাকলে তো আসলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটি শক্তিশালী বিএনপি না থাকলে এখানে নিঃসন্দেহে চরম ডানের উত্থান ঘটবে। বিএনপি দুর্বল হলে কি হয়, যে আমি আমার জায়গা দিয়ে আপনাকে যে উদাহরণটা দিতে চাই, 14 গ্রামে বিএনপি সংগঠন হিসেবে দুর্বল সংগঠন, ওই জায়গায় জামাতে আব্দুল্লাহ তাহের দাঁড়িয়ে গেছে, যেখানে মডারেট রাইট যারা আছে তারা দুর্বল হয়ে যায়, ওখানে চরমপন্থার উত্থান ঘটে। আমি এর আগের আলোচনাতে একটা বলছিলাম যে বিএনপি এই জামাত ঘরানার সাথে যদি ট্যাগ না হতো, আজকে বিএনপি বাংলাদেশে একটি শক্তিশালী দল হিসেবে থাকতে পারতেন। বিএনপি নিজেকে কোথায় নিয়ে গেছে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো শেখ হাসিনার উপর, বর্ষিয়ান নেতারা ট্রাকের উপর আক্ষরিক অর্থে নেত্রীকে বুকে আগলে রাখলেন, মাইন্ড ইট, ওখানে গ্রেনেড চার্জ হচ্ছে। ওই সময় সুস্থ মস্তিষ্কে একটা মানুষ তার নেত্রীকে আঁকড়ে ধরে রাখা। আর আপনাদের মেয়র ইলেকশনের সময় আমি খালেদা জিয়াকে দেখলাম 300 মোটরসাইকেলের গাড়ির ভর, 300 মোটরসাইকেল, 2 জন করে মানুষ হলে 600 মোটরসাইকেলে তো আপনার বয়সী লোকজন যায় না, ক্যাডাররা যায়, ছাত্রদল যুব দল ক্যাডার। আমি পজিটিভ অর্থেই বললাম যে রাজনীতির ক্যাডাররা যায়, আমি একেবারে পজিটিভ অর্থেই বললাম, সক্রিয় কর্মীরাই গেল। 300 মোটরসাইকেল, 2 জন করে একটা মোটরসাইকেলে বসা থাকলে 600 ছাত্রদল যুব দলের তুর্কি তরুণ। আমার ছাত্রলীগের বলে 2টা 4টা 5টা ছেলে দৌড়ে দিচ্ছে, ধাওয়া খেয়েছে, গাড়ি ভেঙে গেছে, পালাই গেছে সব। এটা কি কোনো কিছু বোঝায় কিনা, কোনো মেসেজ কিনা? মেসেজটা হচ্ছে এই, ওনাকে ওনার কর্মীরা ছেড়ে চলে যান, কেন যান? এই কর্মীরা তো খালেদা জিয়াকে সেদিন আগলে রাখার কথা, আগলে রাখে নাই, যে আমি মনে কষ্ট পেয়েছি যে একজন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কোথায় নিজেকে দাঁড় করাচ্ছেন, এই জন্য আমি মনে কষ্ট পেয়েছি। আমি আপনাকে এই জায়গায় আজকে একটা তথ্য দিই। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র 90 ছাত্র আন্দোলনের কর্মী, আমি সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রস্তাবক। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য সর্বপ্রথম গঠন হয়েছে, এবং এই সর্বদলীয় ছাত্র ঐক্য মানে ইনক্লুডিং বিএনপি, ছাত্র সংগ্রাম পরিষদ এবং বিএনপি সহ আমরা জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, পাশ করেছি। আওয়ামী লীগ বিএনপি এক ঘরানায় হয়ে নির্বাচন করেছি আমরা, এই জন্য আমার খুব কষ্ট লাগে। সে সময় বিএনপিকে অ্যাড করার জন্য প্রস্তাবনাটা ছিল আমার, যে ওই সময় স্লোগান ছিল রুখতে হবে স্বৈরাচার, রুখতে হবে রাজাকার। আমরা যখন রাজনীতিতে নেমেছি, আমরা যখন বয়সে তরুণ, আমার সন্তানের বয়সী, আমরা কিন্তু সামগ্রিক অর্থে পুরো দেশের মঙ্গল চিন্তা করেছি। বিএনপি আমার পাশের বন্ধুটি, ও শ্রেণী চরিত্র, আমার শ্রেণী চরিত্র, আমি দেখি একই রকম। তখন তো আমি আজকের মতো বোধের জায়গায় নাই। আমি 19, 20 বছর, 22 বছর, 23 বছরের যুবক। আমার কাছে মনে হয়েছে আমার পাশের বাসার ছেলেটাই তো বিএনপি করে, সে আমি মিলেমিশে দেশ গড়ব। 90 পর্যন্ত এই চেতনাটি ছিল, এবং বিএনপি সহ নির্বাচন করে 400 নির্বাচন করেছি। সেই সময় বিএনপির আমার কুমিল্লার একটা ছেলে মাহবুব চৌধুরী, সে এখন কুমিল্লা দক্ষিণের বিএনপি সাধারণ সম্পাদক, তাকে জামাতিরা এমন ভাবে পিটাইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, পিটিএ মৃত মনে করে ফেলে চলে গেছে। সেই ছেলেটা তো জামাতকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না, বাধ্য হয়ে এখন বিএনপি যেহেতু প্যারেন্ট অর্গানাইজেশন, যেহেতু জামাতিদের সাথে ঐক্য, মনের দুঃখের কথা বলে। এবং যেই ছেলেটি তাকে মেরেছে, সবচেয়ে মজার বিষয়, সেই ছেলেটির সাথে তার নাকি মাঝে মধ্যে দেখা হয়।
এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও দেখা হয়েছে, আমাকে বলছে একদিন, তারেক ভাই এই ছেলেটা যখন দেখি আমি, আমার গায়ের রক্ত আর ঠিক থাকে না, তাও মারতে পারি না, দল করি। এই যন্ত্রণার জায়গায় কর্মীদেরকে ঠেলে দিছে বিএনপি তার ভুল রাজনীতির কারণে। এবং বিএনপি ভুল রাজনীতির কারণে যদি কালের অতল গহ্বরে হারিয়ে যায়, আলটিমেটলি কিন্তু আমি প্রবলেমে পড়ে যাব। সেই জন্য চাই যে বিএনপি দলটি থাকুক, শক্তিশালী অবস্থানে থাকুক। আপনাকে একটি কথা এর আগে বলছিলাম, খালেদা জিয়ার সন্তান মারা গেলেন, অন্য সমস্ত কিছু বাদ দেন, সমস্ত পক্ষে বিপক্ষে, আমার পক্ষে বলছেন, বিপক্ষে বলছেন, বাড়ি থেকে বের করে দিছি, আমারটা ভেঙে ফেলছেন, সব বলছেন, সন্তান মারা গেছে। শেখ হাসিনা মায়ের মমতা নিয়ে ছুটে গেলেন সেখানে। অনেকে এরকম বলার চেষ্টা করে যে উনি রাজনীতি করতে গেছেন। আমি বলি, বলার চেষ্টা না, মেইন করে বলি, উনি রাজনীতি করেছেন। উনি তো 24 আওয়ার্স পলিটিশিয়ান। আমি পলিটিক্স করি, মানুষ যেন আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, আমি এটা চাই। বাংলাদেশের মানুষ, আমার প্রতিবেশী, আমার প্রতিপক্ষের সন্তান মারা গেলে আমি সেখানে গেলে বাংলাদেশের মানুষ এটাকে ভালো বলবে, গ্রহণ করবে, এই জন্য আমি গিয়েছি সেখানে। না হলে খালেদা জিয়ার সন্তান কোকর প্রতি শেখ হাসিনার মমতা থাকার কোনো কারণ নাই, নাই, মমতা থাকার কোনো কারণ নাই। তারপরেও যে আমরা যারা পার্টিজান, ধরেন আওয়ামী লীগ 30% মানুষ করে, বিএনপি 30% মানুষ করে, বাকি 40% মানুষ কিন্তু নন পার্টিজান। ওরা কিন্তু কে কোন মানুষটি ভালো কাজ করছে সেটি লক্ষ্য করে, পর্যবেক্ষণ করে। শেখ হাসিনা সেই মানুষগুলি অ্যাটেনশন ড্র করার জন্য গিয়েছেন, ধরে নিলাম, ইটস এ পজিটিভ অ্যাটিটিউড। এটাকেও আপনারা বলার চেষ্টা করছেন আমি সেখানে কেন গেছি। তো সেদিনও কিন্তু আগামী দিনের পলিটিক্স একটা বৃহত্তর ভালোর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা নষ্ট করছেন, যেটি 90 সালের স্বৈরাচার পতনের পর আমরা সর্বদলীয় ছাত্রঐক্য চেষ্টা করেছিলাম, সেই সময় সম্ভাবনাটি ভেঙেছিল বিএনপি। এইটাও যে শেখ হাসিনা যেদিন খালেদা জিয়ার বাড়িতে গেলেন সেদিন ওনাকে গ্রহণ না করে আরেকটি সম্ভাবনার দ্বার। আজকে ফেসবুকে আলোচনা দেখি, আশরাফ সাহেব লন্ডন যাচ্ছেন, খালেদা জিয়া লন্ডনে আছেন, সেখানে কোন নতুন যোগসূত্র। তাহলে না, ফেসবুকে কল্যাণে মানুষের গসিপ যে ওখানে কোন নতুন মেরুকরণ হচ্ছে কিনা। আপনি আশরাফ সাহেবের দিকে তাকিয়েছেন কেন? শেখ হাসিনা হারসেলফ গিয়েছেন, আপনি সেটাই তো রিসিভ করতে পারেন নাই। রিসিভ করতে পারেন নাই কেন? সেই বিষয়গুলি আপনারা আগে নিজেরা লোকেট করেন যে আমাদের এই জায়গায় ভ্রান্তি হচ্ছে, নিজেরা সংশোধন হন। এই যে মাঝখানে একটা ভালো করেছেন যে আন্দোলন থেকে একটু দূরে, এখন একটু দল গোছাই। দলটা একটা শক্তিশালী দল, একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আবির্ভূত হলে আমার মধ্যে যে বিচ্যুতিগুলি, আমার মধ্যে যে স্বেচ্ছাচারিতার জন্ম হয়, এই স্বেচ্ছাচারিতা থেকে আমার দলটা বেঁচে যাবে। মিস্টার মোহন, ধন্যবাদ। তারিকুল হক সাহেব একটা হক কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ। অন্তত উনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে কোকর প্রতি কোন মমত্ববোধ থেকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন গুলশান উনি একটা পলিটিক্স করতে গিয়েছিলেন। যাক, বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙ্গে, একটা কথা আছে। না না, আমি মেইন শব্দ বলেছি। আমি রাজনীতি করি, আমি ক্যারিয়ার পলিটিশিয়ান বলি। এখন কথা হলো যে আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম, আমরা বলতে আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে না, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি, একজন সংবাদকর্মী, আমরা সংবাদকর্মী হিসেবে বলছি, আমরা ধরেই নিয়েছিলাম উনি মায়ের মমতা নিয়ে একজন শোকার্ত মাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছেন। এটা কিন্তু ধরেছিলাম। এটা নিয়ে একটা বেসরকারি আরেকটি চ্যানেলে আমি কথা বলেছিলাম সেই সময়, পরের দিন। এবং বিএনপির ওখানে কতিপয় কর্মচারী গুলশান অফিসের যে আচরণটা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভেতরে ঢুকতে না দিয়ে, সেটা তীব্র নিন্দা করেছিলাম আমি। আমার মতো অনেকেই করেছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ খুব নিন্দা করেছিলেন এই ঘটনাটার। তো এখন আপনার কথা শুনে মনে হলো যে এটার ভিতরে একটা পলিটিক্স ছিল। আমার কথা হলো উনি মমতা দেখানোর জন্য যে গেলেন কোকর মৃত্যুতে, কোকর প্রতি যদি ওনার মমত্ববোধ থাকতো, খালেদা জিয়া তো ওই দিন, কোকো যেদিন মারা গেছেন সেদিন তো শোকে মুহ্যমান, তাই না, আমার ছেলে মারা গেছেন, কিন্তু ওনার ভিতরে এই যে ছেলে হারানোর যে তুষের আগুনটা কিন্তু সেই 2008 সাল থেকে জ্বলছিল, 2007 সাল থেকে জ্বলছিল। ওনার ছেলেদেরকে যে ভুয়া মামলায় গত সরকার, মানে ওই জরুরি সরকার জেলে পাঠালো, শারীরিক নির্যাতন করলো, ঠিক একই ধরনের মামলা কিন্তু আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই সরকার দিয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। আজকের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর অলৌকিক ভাবে তাদের সমস্ত মামলা প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বেগম জিয়া এবং তার ছেলেদের মামলাগুলো প্রত্যাহার তো হলোই না, বরং তার সাথে আরো কিছু মাল মশলা মিশিয়ে এমন ভাবে সেগুলোকে বিল্ড আপ করা হয়েছে যেগুলো এখন তাদের জন্য খরচ হিসাবে ঝুলছে। সুতরাং এই চ্যাপ্টারটা আমি বাদ দিতে চাই।
তিক্ত কথাবার্তা যেতে চাই না। তো আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে এই সরকার সব করছে, ভালো ভালো কাজগুলো করছে, তাহলে সরকারের দায়িত্বটা কি? সরকার তো করবেই, ধারাবাহিকভাবে করবে। এক সরকার যেগুলো করে গেছে ওখান থেকে আবার শুরু করতে হবে। উনি মূল জোর দিয়েছেন একটি শক্তিশালী বিরোধী দল। আমি আসতেছি সেখানে। এখন আমি যে ডেভেলপমেন্টের ব্যাপারে এক লাইনে শেষ করতে চাই। আমার দাদা একটি গ্রামে একটি বাড়ি করে গিয়েছিলেন, মাটির বাড়ি। আমাদের এলাকায় আবার মাটি প্রায় 10 হাত উঁচু করতে হয় বাড়ি করার জন্য। আমার বাবা সেখানে একটা টিনের ঘর করেছিলেন। হ্যাঁ, আমি সেখানে একটা একতলা বিল্ডিং করেছি ধরেন, আর আমার ছেলে এসে 4 তলা একটা সুসজ্জিত বিল্ডিং করলেন। আমার ছেলেটা কিন্তু বর্তমান প্রজন্ম যারা আছে তারা বাড়ি, মোহন সাহেবের ছেলে তো চমৎকার বাড়ি করেছে, কিন্তু আমার বাড়ির ভিত্তিটা করে গেছেন আমার দাদা। আমার দাদা যদি মাটি ফেলে না যেতেন ওখানে বিল্ডিং করা সম্ভব হতো না আমার ছেলের। সুতরাং আজকে 40 বছর পরে যে উন্নয়ন দেখছেন আপনারা, দেখাচ্ছেন সবাইকে, এই উন্নয়নের পেছনে যাদের অবদানটা আছে এটা একটু স্বীকার করতে হবে। শক্তিশালী বিরোধী দল, শুধু বিরোধী দল কেন, বিএনপিকে আপনারা বিরোধী দলে দেখতে চান কেন? আপনার কি আজীবন মানে কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন আর বিএনপি শুধু বিরোধী দলে থাকবে? সেই বিরোধী দলে থাকার জন্য কি বিএনপি? আপনাকে বলেছি আওয়ামী লীগ করি, আমি তো ক্ষমতায় নিজেরা দেখতে চাইবেন, কিন্তু শুধু বিরোধীও না, আপনাকে বলতে হবে যে আমরা শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল দেখতে চাই। বিএনপি সেই রাজনৈতিক দল হোক। আমি সবসময় চাইবো আওয়ামী লীগ এমন একটা শক্তিশালী রাজনৈতিক দল হোক যাতে বিএনপি ক্ষমতায় গেলে সবসময় ভয়ে থাকে যে আমাদের কোন ফল্ট হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। ওরা দেখিয়ে আপনাদের আমি আরো কয়েকটা টকশোতে আরো কয়েকজনের সাথে আলোচনা করেছি আমার আওয়ামী লীগের বন্ধুদের সাথে, তারা একটাই বলে শক্তিশালী একটা বিরোধী দল থাকা দরকার, এই জন্য বিএনপি শক্তিশালী হওয়া দরকার। তবে আমি খুব খুশি যে বিএনপির আজকের যে স্থবিরতা, বিএনপি এগোতে পারছে না, এটা দেখে আপনারা যে মন যাতনা অনুভব করছেন, উদ্বেগ প্রকাশ করছেন যে এমন হওয়া উচিত না, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আমি পার্সোনালি এটা ভালো লক্ষণ। হ্যাঁ, যাতে বিএনপি শক্তিশালী হয়। এই যে আপনারা বলে যাচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন বিএনপির এই করা উচিত, কিছু কিছু মন্ত্রী দেখি বিএনপিকে পরামর্শ দেয় বিএনপির এই করা উচিত, বিএনপি ওই করা উচিত। আমি এখন কথা হলো বিএনপির কি করা উচিত বলিনি না, আমি বিএনপিকে একটি শক্তিশালী আমার প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই। আবার সেম টাইম এটা বলে বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপিকে দিয়ে আর কিছু হবে না, এটা কিন্তু আপনাদের নেতারা বলেন, অনেকেই বলেন। এখন কথা হলো বিএনপি অবশ্যই শক্তিশালী করা দরকার, এটা বিএনপি নেতৃত্ব নিশ্চয়ই অনুভব করছেন, এই জন্য তারা পুনর্গঠন বলেন, সংস্কার বলেন, সেই কাজে হাত দিয়েছেন, তারা এটা করবেন। এখন কিন্তু পাশাপাশি আপনারা যেটা বলছেন, আপনাদের মুখে এক, অন্তরে কিন্তু আরেক। বিএনপি শক্তিশালী হোক এটা মুখে আপনারা যত বলেন, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত, একেবারে রিভার্স। আমি বলবো বিএনপি শক্তিশালী হবে কাদের দিয়ে? কারণ এই মহাশক্তি ওষুধালয়ের ওষুধ খেয়ে বিএনপিকে শক্তিশালী করা হবে, নাকি তার নেতা কর্মীদের রাজনীতি করতে দিয়ে তারপর শক্তিশালী করা যাবে? বিএনপি নেতা কর্মীরা কোথায় আজকে রাজনীতি করতে পারছে? কোথায় মাঠে নামতে পারছে? একটা সভা করতে পারছে? কিচ্ছু করতে পারছে না। বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায়, ভুয়া মামলায়, বানোয়াট মামলায় ধরে ধরে জেলখানায় দিয়ে জেলখানা ভরে ফেলেছেন। বিএনপি কিভাবে শক্তিশালী হবে? আজকে আমি গত শুক্রবার, এই পরশু শুক্রবার না, তার আগে শুক্রবার 11 তারিখে আমি একটা কথা বলি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির একটা সভা ছিল কেন্দ্রীয় প্রোগ্রাম হিসাবে। আমি জেলা বিএনপির এখন উপদেষ্টা বানিয়ে রেখেছে তো আমাকে, আমি গিয়েছিলাম। সভাপতি সাহেব আব্দুল হাই সাহেব বললেন যে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছে প্রশাসন আমাদের সভা করার জন্য, অফিসের ভিতরে কিন্তু 1 ঘন্টা কর্মী সভাটা শেষ করতে হবে। এই ধরনের সভা কিন্তু 1 ঘন্টা শেষ হয় না, 1 ঘন্টা সময় দিয়েছে। তারপরে কি হলো, 1 ঘন্টা 20 মিনিট মিটিং চললো, সভা শেষ হচ্ছে না। আমার বক্তৃতার পরে দেখলাম 1 ঘন্টা 27 মিনিট হয়েছে, তখন সভা চলছে। আমার বক্তৃতা শেষ, ইলেকট্রিসিটি চলে গেল। আমি তখন আমার সভাপতি হিসাবকে বললাম, 1 ঘন্টাতে সভা শেষ করেন নাই, এখন যাতে এই রুমের মধ্যে থাকতে না পারেন এই ব্যবস্থাটা করে দিয়েছে, বিদ্যুৎ কিন্তু 6টার আগে আসবে না। তো এভাবে যদি বিএনপিকে রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বিএনপি কিভাবে শক্তিশালী হবে? বিএনপি কি আওয়ামী লীগের কাছ থেকে শক্তি আহরণ করবে? না, আমি বলি শেষ করি। সুতরাং আপনারা যদি আন্তরিকভাবেই চান যে একটা বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক দল থাকুক, মাঝখানে অন্য কোন দল যাতে দাঁড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা আপনাদের ক্ষতি করতে না পারে, বিএনপি কি আপনারা রাইভেল হিসেবে চান, তাহলে আপনাদের উচিত হবে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে এবং সংবিধান মোতাবেক বিএনপিকে ঠিক মতো রাজনীতি করতে দেয়া।
সুযোগ বলবো না, রাজনীতি করতে দেওয়া। বিএনপির সাংবিধানিক যে অধিকার আছে একটা রাজনৈতিক দল হিসাবে, সেই অধিকারকে প্রয়োগ করার জন্য, সেই অধিকারকে তার ভোগ করার জন্য আপনাদের একটু উদার হওয়া দরকার। এভাবে হামলা, মামলা, নির্যাতন, জেল, জুলুম দিয়ে কখনোই আপনি বিরোধী দলকে, মানে একটা রাজনৈতিক দলকে শক্তিশালী করার চেষ্টা করলেও পারবেন না। করতে পারবেন ফর দি টাইম বিং। একটা কথা মনে রাখবেন, ভূমিকম্প কিন্তু পূর্বাভাস দিয়ে আসে না। আপনারা তো নিশ্চিন্তে আছেন, আপনারা নিশ্চিন্তে আছেন যে আপনারা ক্ষমতা আছেন, বিএনপি দুর্বল, কিছু করতে পারবে না, নিস্তেজ। কিন্তু ভূমিকম্প কিন্তু পূর্বাভাস দিয়ে আসে না। ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস এগুলো পূর্বাভাস দেয়। ভূমিকম্প যেটা হয় পূর্বাভাস দিয়ে আসে না। গণবিস্ফোরণ যদি ঘটে এক সময় আপনাদের কার্যকলাপের কারণে, তখন কিন্তু আর সময় পাবেন না। আমাদের কার্যকলাপের কারণে আসলে গণবিস্ফোরণ ঘটার কোনো কারণ নাই। সেই জায়গাটিতে আমার কাছে একটা ক্লিন, আমার পরিষ্কার ধারণা আছে। আপনার বাড়ি কোথায় আমি ঠিক জানি না। মুন্সিগঞ্জ তো ঢাকা চিটাগাঙ্গের পরে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, যাতায়াতে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমার জেলার উপর দিয়ে আপনি যান, কারণ গজারিয়া আমার আমি বলছি কুমিল্লা মহানগরী খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। হ্যাঁ, আমার ওখানে মেয়র সাহেব মনিরুল হক সাক্ষু, উনি বিএনপি ঘরানার মেয়র। বাংলাদেশে কোথায় কি আছে বিএনপি ঘরানার না, উনি বিএনপি করেন। বিএনপি মানে বিএনপির ইয়ে আছেন, মেয়র আছেন। আমি আপনাকে একটি অনুরোধ জানাতে চাই, আপনি একটু কুমিল্লা যে একটু ঘুরে আসেন। যাবো একদিনের জন্য, একটা দিন। একদিনকে ভাই 2 দিন আপনি যাবেন না? না, আমি একটা দিন যদি ঘুরে 2 দিন কেন, আমার বাসায় 1 সপ্তাহ থাকবেন। আমি বলতেছি ঘুরে আসার জন্য। আপনি জীবনে আর কুমিল্লা যাওয়ার নাম নিবেন না, ধরে দিবেন আর কি। রাস্তাঘাটের যে অবস্থা, আমি এটা একটা স্ট্যাটাস দিয়েছিলাম আর কি, যে উনি তো বলে টলে পার পেয়ে যাবেন, আমি তো সরকারি আনুকূল্য পাইনি, বিরোধী দলের ইয়ে ছিলাম, মেয়র ছিলাম, উনি এটা বলে টলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের সমস্যাটি অন্য জায়গায়। আপনাদেরকে খুব যন্ত্রণা করা হয়েছে এরকম না, যন্ত্রণার রূপ। আমি আমার ব্যক্তিগত জীবনের যন্ত্রণার বর্ণনা যদি, আমার যেদিন বিয়ে হয়েছে তার পরের দিন আমি অ্যারেস্ট হয়েছি বিএনপির আমলে। আমার আগের দিন বিয়ে হয়েছে, রাত্রে বিয়ের প্রোগ্রাম শেষ হয়েছে, সকালে অ্যারেস্ট হয়েছি। ছাড়া পেয়েছি 16 দিন পরে। 16 দিন পরে ছাড়া পাওয়ার পরে সন্ধ্যায় ছাড়া পেয়েছি আর কি। পরের দিন আমার সংবর্ধনা অনুষ্ঠান থেকে আবার অ্যারেস্ট করছে আমাকে। আমি গ্রেফতারকে ভয় পাই না। ইন পলিটিক্সে মানুষ গ্রেফতার হবেন, রাজনীতি করবেন, না পিটাইলেই হলো, না মারলেই হলো। রাজনীতি করবে একটা মানুষ, গ্রেফতার হবে না কেন? এটা হতেই পারে। পিটানোর কি দেখছেন আপনারা? কি পরিমাণ পিটাইছেন আপনারা মানুষকে? আপনি তারেক রহমানের কথা বললেন, বেদনার কথা বললেন। এই আলোচনাটা আমি কিন্তু দেখেন, আমি সচেতন ভাবে তারেক রহমানের নামটা কিন্তু আজকে আনতে চাইনি। বিষোদ্গার করা হবে, এই বিষোদ্গারের রাজনীতি একটু সরে আসতে চেয়েছিলাম। তারেক যে আলোচ্য বিষয় হবে। বিএনপি কেন প্রবলেম আমি বলি, বিএনপির আরো মূল জায়গায় প্রবলেম। অনেকে বলে তারেকের প্রবলেম, আমি তারেকের প্রবলেম এখন আর মানতে রাজি না। আপনার সংবাদ পত্রিকার একটা কাটিং আপনাকে আমি এখনই দেখাতে পারি, আপনি দেখতে চাইলে। আপনার কর্নেল আলী বলছেন, মা ভালো হলে ছেলে খারাপ। আমার কাছে আছে তো, মা বেটা দুটোই বদমাস, এখানেই শেষ নয়। তিনি তখন বলছিলেন, হ্যাঁ, এয়ারপোর্ট আটকাও, ওরা যেন পালিয়ে যেতে না পারে। ইট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। এই কর্নেল অলিকে খালেদা জিয়া গ্রহণ করলেন কেন আবার? এই সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল, লেজে কুকুরলারে, কুকুর লেজলারে, এরকম একটা বলছিল না? এই সাকাকে আপনি কেমন করে গ্রহণ করলেন? শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের কোন আলাপ, এটা মুখে টু শব্দ করে আওয়ামী লীগ করা যাবে না। এটা টু শব্দ, এরকম বিষোদ্গার করে আওয়ামী লীগ করতে পারবে এমন কোন মার বেটা নাই। খালেদা জিয়াকে মা বেটা দুটোই বদমাস বলার পরেও খালেদা জিয়ার সাথে রাজনীতি করা যায়, সমস্যাটি কার? আমি খারাপ এক সময় বলছি, আপনি আমাকে এরপরে এই কথা বলার পরে গ্রহণ করেন কেন? গ্রহণ করেন যদি শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমাশীলতাটা কেন? ক্ষমাশীলতাটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। এখন এদেরকে দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না, এইটা আপনাকে বুঝতে হবে। যে এই ওল্ড হ্যাগার্ডস দিয়ে আর ঠিক আছে বলেন, আবার ওল্ড, হ্যাঁ, ইয়েও তো বলে, হ্যাগার্ডস তো বলে। আপনি আন্দোলন সংগ্রামগুলি করেছেন। একটা ইয়াং টার্কস, একটা বিশাল ফোর্স ছিল তরুণ তুর্কিদের, সেই ফোর্সে তো বিএনপিকে ধরে রাখতে পারেনি। আমি আসছি ওই জায়গাটিতে, আমি আসবো। আপনি আমাকে বলেন, আজকে ছাত্রলীগের অনেকে অনেক জায়গায় বিষোদ্গার করেন। আপনি ছাত্রলীগের লিজেন্ড হয়ে ওঠা একটা মাস্তানের নাম বলেন তো, গত 5 বছরে 7 বছরে।
লিজেন্ডারি একটা মাস্তানের নাম বলেন তো। আমি এক নিঃশ্বাসে বিএনপির 10 জনের নাম বলতে যাবো, আপনি চিনেন তাদেরকে, নেরু, অভি, মালেক, রতন, ইলিয়াস। আপনি এখন বলতে পারবেন কারণ আপনি ক্ষমতায় আছেন। আর আমি যদি বলতে যাই যাদের নাম জানি, কালকে আমার লাশ পড়বে। পড়বে না, জি, আসলেই পড়ে নাই, এই গ্যারান্টি আপনি আসলেই পড়ে নাই। আমার শাহ এসএমএস কিবরিয়া মারা গেছে, আমার আহসানুল্লাহ মাস্টার মারা গেছে, আমার মমতাজউদ্দিন মারা গেছে, আমার আইজুর রহমান মারা গেছে, শেখ হাসিনা ট্রাকের উপর গ্রেনেড মারা হয়েছে। আমরা এগুলি আসলে করি নাই। এগুলি আপনারা টকশোতে এসে আলোচনার মজা, কে কোথায় মার খাইছে। আমার যেমন আমার কুমিল্লা শহরে বিএনপির কোনো ছেলে মারা যায় নাই। বলছি ঢাকা চিটাগাংয়ের পরে বিএনপি খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরা লুটপাটে আমাদের যে অংশটি লুটপাটের সাথে জড়িত, রাষ্ট্র ক্ষমতা, আমি বুঝেই বলতেছি, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমাদের দেশের যে কমন সিনারিও, এই সিনারিওতে যারা টেন্ডার বাণিজ্যগুলি করে, এগুলির সাথে আপনার বিএনপি ঘরানার মানুষগুলি জড়িত হয়ে করছে কুমিল্লা একসাথে কাজ। এই জন্য আমি বলছি যে আপনি একটা দিন কুমিল্লা যান, একটু দেখে আসেন, এবং এগুলি পত্র পত্রিকা এসছে। আমি আলোচনা জানাব যে লিজেন্ডারি মাস্তানের নাম বলতে পারলেন না আপনি, একটা মাস্তানের নাম বলতে পারবেন না। আমি এক নিঃশ্বাসে আপনার গুলির, এই যে ইলিয়াস আলী বলতেছেন, ইলিয়াস আলী ছাত্র দল থেকে এক্সপেলড হয়েছিলেন না? ইলিয়াস আলী কেন এক্সপেলড হয়েছিলেন ছাত্র দল থেকে? উনি ছাত্র দলের সেক্রেটারি ছিলেন নির্বাচিত। এই নেহরুকে, অভিকে, মালেককে, পাগলা শহীদকে, মাস্টার সেলিমকে, এই মুরগি মিলনকে, এরা কারা? আপনি এরকম কোন লিজেন্ডারি নাম বলতে পারবেন? বলতে পারবেন না। তো এই মাস্তানতন্ত্রের তো আপনারা মেক পলিটিক্স ডিফিকাল্ট বলে মাস্তানতন্ত্র আপনারা তৈরি করছিলেন। এই যে এই অভিকে হিলফুল ফুজলে নিয়ে গেছিলেন, ওই যে হিজবুল বাহার আপনারা নিয়ে গেছিলেন, নিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। আপনি হিজবুল বাহারের অস্ত্র তুলে দিচ্ছে, মানে হিজবুল বাহারে নিয়ে দলে নিয়ে গেলেন, ম্যাট্রিক পাস করছে, এটা ভালো ছেলে না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো পরিবারের ছেলে মাস্তান হিসেবে বেরোলো। অভির নামে, আরে অভির তো কয়েকশো ছেলে মেয়ে গিয়েছিল হিজবুল বহরে, একটা অভিযোগ সন্ত্রাসী হয়, যেটাকে বিএনপিতে আপনি যারা, আমার কথাটা কি, যাকে আপনি বিএনপি বানাইতে পারছেন সে নষ্ট হয়েছে। আচ্ছা যাক, আমি যে কথা বলছিলাম, এই এখন আপনার আন্দোলনগুলি কি ছিল? আপনার বাড়ি থেকে বের করে দিছে। আপনি তার বিপরীতে একটা জিনিস একটু খেয়াল করেন, যাতে অনেকেই জানে না, গোপন। শেখ রেহানার একটা বাড়িতে আপনারা দখল করে ফেলছিলেন। ধানমন্ডির সমস্ত বাড়িগুলি আপনার 1 বিঘার প্লট হয়। তো শেখ রেহানার যে পারিবারিক মর্যাদা, শেখ রেহানার হাজবেন্ড, শেখ রেহানা নিজেই ধানমন্ডির যে প্লটগুলির একটা প্লট পাওয়ার মতো যোগ্য মানুষ, তার স্বামী। এই প্লটটা শুধু নিয়ে যান নাই, এই প্লটটাতে থানা বানাই ফেলছেন। সরকারি জায়গা ছিল, এটা সরকারি জায়গায় তো দেয়, সব জায়গায় তো সরকারি জায়গা, সব জায়গায় সরকারি। আপনার বাড়ির জায়গাও তো সরকারি, সরকার নিয়ে নিছে। হ্যাঁ, আপনার বাড়ির জায়গাও তো সরকারি, আপনার বাড়ির জায়গাও সরকারি, আমি ট্যাক্স দিই, মানে সরকারি জায়গা। তো এই সরকারি জায়গাটি কারা পায়? সেই পাওয়ার তালিকায় শেখ রেহানা পড়ে কিনা? যে সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ দিতে হবে কেন? শেখ রেহানার হাজবেন্ডের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে শেখ রেহানা একটা 1 বিঘার জায়গা ডিজার্ভ করে কিনা? যদি না করে, উনি যে কোনো জায়গায় একটা প্লট ডিজার্ভ করেন, সেটার বাজার মূল্য হবে আর কি। আচ্ছা, ওনাকে দেওয়া হইলো। ওই যে প্রবলেম গুলি বললাম না, যে বিষদগারের সংস্কৃতি আপনারা কিন্তু শুরু করছেন। আমি কিন্তু বাজার মূল্যে এখনো যাই নাই। আপনি 1 টাকায় নিছেন, আমি এখনো বাজার মূল্যে যাই নাই। আপনি নিয়ে যেতে বাধ্য করেন আমাকে। শেখ রেহানার বাড়িটা তো শুধু তুলেন নাই, যেন কখনো এটা ক্লেম করা না যায়, এটা থানা বানাই ফেলছেন। এবং সেই থানা সাধারণত কারা উদ্বোধন করে? থানা পর্যায়গুলি, বাংলাদেশের থানাগুলি উদ্বোধন করে কারা? ওই থানাটি কে উদ্বোধন করছিল? এখন আপনি হিংসার রাজনীতিটা শুরু করলেন। আপনি এখন আপনার ক্রন্দন দেখলো শেখ হাসিনা, শেখ রেহানা কিন্তু ক্রন্দন করে নাই। ওকে, লেট ইট বি। 1 বিঘা আমি এটা নিব না। শেখ হাসিনা তো তার 32 নম্বর বাড়ি দিয়ে দিছে জাতির কাছে, জাতিরে দিয়ে দিছে। মালিকানা বোধহয় বাড়ি আছে, এটা আমি আর ওই বিষয়টা নিয়ে ব্যবহার করছি না, এটা তো আমি জাতিকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, লেট ইট বি। এটা নিয়ে একটু শব্দ করে নাই আওয়ামী লীগ। ওনার বাড়ি থেকে উনি কেন 1 টাকায় বাড়ি বুক করবেন? এত বিশাল বাড়ি, যেখানে এখন কয়েকশো সামরিক কর্মকর্তা থাকতে পারে। উনি কি নিজে দখল করছিলেন না সরকার দিয়েছিল? শেখ রেহানা কি দখল করছিল? না, সরকার দিয়েছিল। শেখ রেহানা কি দখল করেছিলেন? বেগম জিয়া কিন্তু পাওয়ারে ছিলেন না। আমি বলতেছি তো, বেগম জিয়া পাওয়ারে ছিলেন না, কি ছিলেন সেগুলো আরো বিশ্রী কথা যাব না, বিশ্রী কথা যায় না। পাওয়ারে ছিলেন না উনি। আপনার প্রতি ছাত্রের সরকার ছিল, ওটা প্রসেস করে রেখে গেছে। পরবর্তী সরকার যেটা আসলো, ওরা কমপ্লিট করে দিয়ে 2টা বাড়ি আসেন। আপনি জাতিকে কতভাবে বিভ্রান্ত করছেন। কোন সরকারি কর্মচারী, কোন সরকারি আমলা, কোন লোক
ঢাকা শহরে 2 জায়গায় প্লট পেতে পারে না, সরকারি প্লট, ন্যায্য টাকা দিয়েও। মানে আপনি যে প্লটের জন্য আবেদন করবেন, সেখানে আমার যদি নিজের নামে বাড়ি থেকে থাকে ঢাকা শহরে, তাহলে আমি আর সেই প্লটের আবেদনের ন্যায্যতা থাকে না। এই আইনগুলি দয়া করে মাপ চাই করে বুঝে নিয়ে আমরা জানি। উনি 2টা বাড়ি কেন নিলেন? একটা বাড়ি যে পৈতৃকভাবে আমার বাড়ি, পৈতৃকভাবে ঢাকা শহরে আমার বাড়ি থাকলে ঢাকার কোনো জায়গায় আমি প্লট পেতে পারবো না। আমি আসছি আপনার কাছে। তো এগুলি করেছেন মহিউদ্দিন খান মোহন, শেষের দিকে আমরা। ধন্যবাদ। আপনি অনেক কথা বলেছেন, সেগুলো বলতে গেলে আরো অনেক সময় লাগবে। জিল্লুর ভাই আমাদের সময় দিতে পারবেন মনে হয় না আমার। সুতরাং ওই বিতর্কে আমি যাবো না। এগুলো জাতি জানে, সবাই দেখেছে, পত্র পত্রিকা টেলিভিশনে কি হয়েছে না হয়েছে, কথাবার্তা সব হয়েছে। আপনি যেটা বলেছেন যে কর্নেল অলির কথা বললেন, এগুলো এই প্রসঙ্গে জরুরি অবস্থার পরে আমার একটা বই আছে, জরুরি অবস্থা বিএনপি ও কিছু না বলার কথা, বড় বই আছে, ওটার মধ্যে সব লিপিবদ্ধ আছে। সুতরাং এগুলো আমার জানা। যে কারণে বেগম খালেদা জিয়া কর্নেল অলিকে তার জোটে নিয়েছেন, ঠিক একই কারণে অনেককেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, দলে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককে সহ্য করতে পারেন, অনেকের কথা মেনে নিতে পারেন, অনেকের চেহারাই দেখতে পারেন, কিন্তু তার পিতা হত্যাকারীদের উনি কোনোদিন ক্ষমা করেননি, করবেনও না। এবং হত্যায় যারা সহযোগিতা করছে তাদেরও না, হত্যায় যারা তখন তাৎক্ষণিক বেনিফিশিয়ারি হয়েছে তাদেরও ক্ষমা করার কথা না। কিন্তু আব্দুল মালেক উকিল সেদিন কি বলেছিলেন হিথ্রো বিমানবন্দরে 1975-এ মুজিব কিলিং এর পর, একটু স্মরণ করে নেবেন। তার মন্ত্রিসভায় সদস্য ছিলেন, মোস্তাক মন্ত্রিসভার সদস্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, তার মন্ত্রিসভা মনোরঞ্জন ধর, আব্দুল মান্নান, দেওয়ান ফরিদ গাজী, অনেকে ছিলেন। প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগ করেছেন শেখ হাসিনার সাথে। তখন তো আওয়ামী লীগে ছিল, আর অন্য কোনো দল ছিল না। না না না, ওই সময় 75-এর পরে, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে এরা মোস্তাক মন্ত্রিসভায় যারা সদস্য ছিলেন তারা সবাই আওয়ামী লীগের। আমি বলি এদের মধ্যে অনেকেই কিন্তু শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। শেখ হাসিনা কিন্তু তার পিতার হত্যাকারীদের ক্ষমা করেননি, কিন্তু হত্যার বেনিফিট যারা নিয়েছেন, ইভেন জেনারেল এম.এ.জি. উসমানী খন্দকার মোস্তাকের অবৈতনিক, মানে উনি বেতন দিবেন না, এতই উৎফুল্ল মুজিব হত্যা হয় যে ওই সরকারের কাছ থেকে কোনো বেতন নেন নাই, উনি ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা। বরিশালের মহিউদ্দিন সাহেব, সাদা চুলের জন্য যিনি বিখ্যাত ছিলেন, খুব শ্রদ্ধা করতেন মানুষ তাকে, অনেক সিজেন্ড পলিটিশিয়ান তিনি খন্দকার মোস্তাকের বিশেষ দূত হিসাবে সোভিয়েত ইউনিয়ন সফর করেছিলেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মোস্তাক সরকারের পক্ষে জনমত গঠন করার জন্য। এরাও কিন্তু শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন, রাজনীতি করেছেন। সুতরাং ওই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আজকের শত্রুকে কালকে মিত্র হিসাবে বুকে জড়িয়ে নেওয়াটা দোষের কিছু নয়। এই জন্যই কিন্তু ওই থিওরিটা চালু, এই জন্য ওই থিওরিটা চালু করা হয়েছে বাজারে। রাজনীতিতে শেষ কিছু নাই, রাজনীতিতে চির শত্রু চির বন্ধু নাই, এটা। সুতরাং এটা বলা। আর আপনি যেগুলো বলেছেন যে লিজেন্ডারি সন্ত্রাসী নাম, আমি বললাম তো, নাম বললে আমি কালকে আর বাঁচবো না, এটা অন্তত করতে চাই। নাম বলতে পারবো না, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের নাম বলতে পারবো না, এতটা বুদ্ধি প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী তো আমি না, আসলে বলতে পারবো, আসলে কিন্তু বলবো না। শোনেন একটা কথা বলি, ওই ব্রেজনেভ যখন ক্ষমতা নিলেন সোভিয়েত ইউনিয়নের, তখন উনি এই বলছিলেন যে স্ট্যালিন এই ভুলগুলো করে গেছেন, এই ভুলগুলো করে গেছেন, এই ভুলগুলো করে গেছেন। পেছন থেকে একজন মন্ত্রী বৈশাখ থেকে চুপ করে বলছে, আপনি তো তখন ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন, তখন বলেননি কেন? কে বললেন কথাটা, কে বললেন? কেউ কিছু বলছে না, চুপ। তখন ব্রেজনেভ বললেন, এই জন্যই বলি নাই সেই দিন। বিএনপির আমলে এরকম টকশোতে যেমন আপনি বিএনপির নাম দিয়ে যারা সন্ত্রাস করে তাদের নাম আপনি প্রকাশ্যে বলতে পারতেন না, ঠিক একই কারণে আজকে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় তার কর্মী ক্যাডাররা যেটা করছে সেটা আমি বলতে পারবো না। শুধু বলে দিই, 96-2001-এ সারা বাংলাদেশে একটা নতুন প্রজাতি তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে, নাম ছিল গডফাদার, সন্ত্রাসের গডফাদার। দুই একটা নাম বলবো, ফেনীর জয়নাল হাজারী, নারায়ণগঞ্জের শামীম ওসমান, হাজী মকবুল ঢাকার, এটা আমি জানি না, এবং আপনার পুরান ঢাকার একজন এমপি, বর্তমান এমপি, তার মিছিল থেকে পুলিশের 9 শুটার গান নিয়ে গেল এক ছেলে, তার নাম লিটন, নিয়ে গুলি করলো বিএনপির মিছিলে।
এরা কি লিজেন্ডারি সন্ত্রাসীদের নেতা না, গডফাদার? এই কয়েকটা নাম বললাম, আল্লাহ রক্ষা করুক আমার জীবনটা যেন বাঁচে, আপনারা দোয়া করবেন। আমি আপনার সাথে কি করলাম, আমি আপনার সাথে হুঁ বললাম। সুতরাং আমি আরো যদি বলতে চাই তাহলে আর বেশি নিচে যান না, বেশি নিচে যাওয়া ঠিক না। আর যদি আওয়ামী লীগের সন্ত্রাস, বিরোধী দলকে নির্যাতন জুলুমের ইতিহাস যদি আমি বলতে যাই, তাহলে এই যে সাংবাদিক আহমেদ মুসার একটা বই আছে, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, এইটার মতো আরো কয়েকটা খণ্ড বই লেখা যাবে। সুতরাং অতীতের দিকে যাওয়া যাবে ভালো। তারিক ভাই শোনেন, আপনি তারিকুল হক, আপনি হক কথা বলবেন, আমি হক কথা বলবো মনে করি, কিন্তু তখন আপনার সাথে বলছিলাম যে আমরা কিছু নৈতিক আচরণে থাকবো। আমি কিন্তু ভুল বলছি, আপনি কিন্তু আমার কোন বক্তব্যের সাথে একমত পোষণ করেন নাই। আমি যেভাবে আমার একটা বললেন না, আমি তো জবাব দেবো, আমরা দুজন এক জায়গায় হইতে হবে। কোথায় জানেন? তাহলে জাতির ডেভেলপমেন্ট হবে। এই জয়নাল হাজারীদের দিয়ে আওয়ামী লীগের কোনো উন্নতি লাভ হয়নি। এই জয়নাল হাজারীদের দিয়ে কোনো লাভ হয় না। আরেকটা নাম বাদ পড়ে গেছে, এই লক্ষ্মীপুরের আবু তাহের। হ্যাঁ, তাহের। এই লক্ষ্মীপুরের আবু তাহেরকে দিয়ে আওয়ামী লীগের লাভ হয়েছে না লস হয়েছে বলে, কিন্তু আওয়ামী লীগ লক্ষ্মীপুরের আবু তাহেরের একটা সিট আমি বাঁচাইতে করে নাই, ওন করছে। যদি সেটা করে থাকে, করা হয়ে থাকে, পলিটিক্স মনে করেন